হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্ল্যান ইপস। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওতে মূলত দু তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে অবশ্যই মোহনবাগানের কথা থাকছে। মোহনবাগানের একটা নতুন ট্রান্সফার রিউমার কিন্তু উঠে এসছে। মোহনবাগানের নতুন বিদেশি কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ইস্ট বেঙ্গলের দু তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এফসি এশিয়ান কাপে ইন্ডিয়ান টিম পরবর্তী নকআউট রাউন্ডে যেতে পারবে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখো এবং মেন টপিকে যাব। তবে তার আগে যেটা রেগুলার বলে থাকি, যে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও। প্রথমেই যদি এফসি এশিয়ান কাপে টিম ইন্ডিয়ার নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনার কথা বলি, তো দেখো তোমরা সবাই জানো এফসি এশিয়ান কাপে ইন্ডিয়া কিন্তু গ্রুপ বিতে একেবারে বটম পজিশনে রয়েছে। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান দুটো ম্যাচে কিন্তু ইন্ডিয়া হেরেছে এবং খুব বাজেভাবে হেরেছে। প্রথম ম্যাচে 2-0 হার, তারপরের ম্যাচে 3-0 হার এবং লাস্ট ম্যাচ কিন্তু ইন্ডিয়া খেলতে চলেছে সিরিয়ার এগেনস্টে। 23 তারিখ খেলা রয়েছে বিকাল 5টা থেকে। আশা করব সেই ম্যাচটা অ্যাটলিস্ট জেতার চেষ্টা করবে ইন্ডিয়া। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া কি নেক্সট রাউন্ডে অর্থাৎ নকআউটে যেতে পারবে? দেখো, আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে এফসি এশিয়ান কাপের 6টা গ্রুপ রয়েছে, দুটো টপ টিম তারা কিন্তু নকআউটে যাবে। এছাড়াও 6টা গ্রুপের মধ্যে যে কোনো 4টে গ্রুপ থেকে বেস্ট থার্ড 4টে টিম কিন্তু নকআউটে যাবে, অর্থাৎ টোটাল 16টা টিম যাবে। তো ইন্ডিয়া এই মুহূর্তে 4র্থ স্থানে রয়েছে, একেবারে শেষে। তো ইন্ডিয়াকে নেক্সট রাউন্ডে যেতে গেলে অ্যাটলিস্ট কিন্তু 3 নম্বরে ফিনিশ করতেই হবে। তো ইন্ডিয়ার এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা 2 ম্যাচ খেলে 0। লাস্ট ম্যাচটা সিরিয়ার এগেনস্টে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে তো কোনো প্রশ্নই নেই নকআউটে যাওয়ার। ড্র করলেও কোনো চান্স নেই। যদি জেতে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার পরবর্তী রাউন্ডে অর্থাৎ নকআউটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। অবশ্যই ইন্ডিয়া জিতলেই শুধু হবে না, বাকি যে গ্রুপগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে। বাকি যে গ্রুপগুলোর কান্ট্রিগুলো রয়েছে, দলগুলো রয়েছে, তাদের পয়েন্টসের ওপরও কিন্তু ইন্ডিয়াকে নজর রাখতে হবে। তো এখন পুরোটাই লাকের ওপর, ইন্ডিয়ার হাতে কিছু নেই। দেখা যাক কি হয়। পরবর্তী বিষয়ে চলে যাব। পরবর্তী বিষয় কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে কটা কথা বলার রয়েছে। তো শোনা যাচ্ছে নাকি ক্লেইটন সিলভার যে কন্ট্রাক্ট সেটা কিন্তু এক্সটেন্ড করতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। দেখো, এবার ডেফিনেটলি ক্লেইটন সিলভা একজন খুব ভালো প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার, খুব ভালো ফর্মে রয়েছে এবং শুধু এই বছর বলে নয়, এই মৌসুম বলে নয়, ক্লেইটন সিলভা ইন্ডিয়ায় যবে থেকে এসছে সে যেখানেই খেলুক, বেঙ্গালুরু হোক বা ইস্ট বেঙ্গল হোক, সেখানেই কিন্তু ভালো ফর্ম দেখিয়েছে প্রত্যেকটা মরশুমেই বলা যায়। তো ক্লেইটন সিলভা আমার মনে হয় ভারতে যতজন বিদেশি ফরওয়ার্ড এসছে তার মধ্যে ক্লেইটন সিলভা কিন্তু ডেফিনেটলি থাকবে সেরাদের মধ্যে। তো ক্লেইটন সিলভার মতো একটা প্লেয়ার এত ভালো ফর্মে রয়েছে, তাকে এক্সটেন্ড করা হলে ডেফিনেটলি একটা ভালো ডিল তো হবেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। দেখো, ক্লেইটন সিলভার এখন বয়স হচ্ছে 36 প্লাস, প্রায় বলা যায় 37 বছর। তো 37 বছর, এবার যদি আরও একটা বা দুটো মরশুম এক্সটেন্ড করা হয় সেক্ষেত্রে ক্লেইটন সিলভা কতটা ফিট থাকবে, সব ম্যাচ খেলতে পারবে কিনা, তার ফিটনেসে পরবর্তীকালে কোনো ঘাটতি দেখা দেবে কিনা, তো সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমার মনে হয় একটা মরশুমের জন্য করা গেলেও যেতে পারে এক্সটেন্ড। দেখা যাক এবার যদি ডিলটা হয়, ডেফিনেটলি আমি খুব খুশি হব, কারণ ক্লেইটন সিলভা আমার খুব পছন্দের প্লেয়ার। তো ক্লেইটন সিলভা আমার মনে হয় যদি এক মরশুমের জন্য এক্সটেন্ড করা হয় তাকে, আমার মনে হয় ভালো ডিলই হবে। তো এরপরে যে কথাটা বলবো সেটাও ইস্টবেঙ্গলকে নিয়ে। দেখো, ইস্টবেঙ্গলে কিন্তু নিখিল পূজারির আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে হায়দ্রাবাদ থেকে। তোমরা অনেকেই জানো, অনেক দিন ধরেই এই জিনিসটার কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল যে নিখিল পূজারি সম্ভবত হায়দ্রাবাদ থেকে ইস্টবেঙ্গলে আসছে। এবার দেখো, এটা হতেই পারে, কারণ হায়দ্রাবাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল যেরকম কন্ডিশন রয়েছে, তারা ডেফিনেটলি কিছু প্লেয়ারকে ছেড়ে দেবে এবং সেটা লোন ডিলেও হতে পারে, পার্মানেন্ট ডিলেও হতে পারে। এবার সেটাই দেখার, নিখিল পূজারি যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে সেটা লোন ডিলে আসে নাকি একদম পার্মানেন্টলি ইস্টবেঙ্গলে জয়েন করে, সেটাই এখন দেখার। তো নিখিল পূজারি যদি ইস্টবেঙ্গলে আসে খুব ভালো একটা ইনক্লুশন হবে। রাইট ব্যাক সেখানে এখন মোহাম্মদ রাকিব খেলছে, সেও ভালো খেলছে, তবে নিখিল পূজারি এসে গেলে কিন্তু একটা আলাদা কোয়ালিটি অ্যাড হবে ইস্টবেঙ্গল টিমে। তো এবার দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো কিছু আসেনি, এখনো সবটাই কিন্তু যতক্ষণ না ঘটছে ততক্ষণ কিন্তু সবটাই রিউমার। তো এখন দেখা যাক কি হয়।
তো পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিকে কিন্তু অবশ্যই মোহনবাগানকে নিয়ে কথা বলবো। মোহনবাগানের দুটো আপডেট কিন্তু রয়েছে। তো দেখো, মোহনবাগানের এবারে যে পারফরমেন্স রয়েছে ভারতীয় প্লেয়ার এবং ফরেনারদের, ভারতীয় প্লেয়াররা ওভারঅল মোটামুটি ভালোই খেলছে, দু একজনকে বাদ দিলে। সেখানে সামাদ বলো, যতটা খেলেছে, সামাদ এখন ইনজার্ড, সামাদ বলো, আনোয়ার বলো, এরা সবাই ইনজার্ড রয়েছে। লিস্টন কোলাসও হয়তো ইনকনসিস্টেন্ট, বাট যতটা খেলেছে ভালো খেলেছে। মনবীর সিং বলো বা তোমার কিয়ান নাসিরি বলো, মোটামুটি সবাই ভালোই খেলেছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে, অনিরুদ্ধ থাপাও, দু একজনকে বাদ দিলে। বাট ফরেনার যারা আসল পার্থক্যটা গড়ে দেয় আইএসএলে, বা আইএসএল কেন, সুপার কাপেও আমরা তাই দেখলাম। তো যে ফরেনারদের উপর এত ভরসা করা হয়েছিল, যাদেরকে অনেকটা হাইপ ক্রিয়েট করে আনা হয়েছিল, তারা কিন্তু চূড়ান্ত ফ্লপ এখনো পর্যন্ত। দেখো, মোহনবাগানের 6টা ফরেনার রয়েছে, তার মধ্যে পেট্রাটোসের নাম ছেড়ে দিলে বা পেট্রাটোসকে বাদ দিলে বাকি যে 5 ফরেনার, তাদের পারফরমেন্স কিন্তু এমন কিছু আহামরি নয়। পেট্রাটোসও আগের মরশুমের মতো কিন্তু এবারে খেলতে পারেনি এখনো পর্যন্ত। আর বাকি 5 বিদেশি তো একেবারেই ফর্মের ধারে কাছে নেই। হুগো বুমো অ্যাভারেজ, হেক্টর ইউজতে ইনকনসিস্টেন্ট ভীষণভাবে। আমার মনে হয় হেক্টর ইউজতের একটা প্রবলেম হচ্ছে, সে কিন্তু খুব স্লো। তার স্কিল রয়েছে, বাট তার বয়সটাও হয়েছে অনেকটা, এবং সে কিন্তু সেই বয়সের জন্যই হয়তো তার কিছুটা স্পিডে ঘাটতি দেখা যাচ্ছে, তার মুভমেন্ট খুব স্লো। তো হেক্টর ইউজতে ইনকনসিস্টেন্ট, ব্র্যান্ডন হ্যামিলও তাই ইনকনসিস্টেন্ট। এবং যে লাস্ট দুটো বিদেশি যাদেরকে আনা হয়েছিল অনেক হাইপ ক্রিয়েট করে, সাদিকো এবং কামিংস, তারা কিন্তু চূড়ান্ত ফ্লপ। দু একটা ভালো গোল সাদিকো এবং কামিংস করেছে, বাকি সবই কিন্তু নয় ট্যাপ ইন, নয় পেনাল্টি, আর ম্যাক্সিমাম ম্যাচে তো গোল নেই, গোল খরায় ভুগছে বলা যায় দুটো প্লেয়ার। তো এবার প্রশ্ন আসছে যে এদের মধ্যে কি তাহলে কাউকে বাদ দেওয়া হবে? কারণ হাওয়াস চলে এসছেন অলরেডি, মোহনবাগান টিমের সাথে তিনি যোগ দিয়েছেন, প্র্যাকটিসও করাচ্ছেন। তো তিনি কি তাহলে কোনো বিদেশি পরিবর্তন করবেন? দেখো, একটা নাম কিন্তু ভেসে আসছে, সেটা হচ্ছে ভেনিজুয়েলার ইন্টারন্যাশনাল প্লেয়ার জুনিয়র মোরেনো। জুনিয়র মোরেনো, তোমরা ঠিকই শুনছো, জুনিয়র মোরেনো কিন্তু এমএলএস এ খেলেছে। এফসি সিনসিনাতি বা সিনসিনাতি এফসি যে ক্লাবটা রয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো, কারণ এমএলএস তোমরা এখন ফলো করছো হয়তো মেসির জন্য। তো সেখানে কিন্তু সে খেলেছে, এবং একজন মিডফিল্ডার, সম্ভবত সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, এই দুটো পজিশনেই হয়তো সে খেলতে পারে। এবং 30 বছর বয়সী, বয়সটা খুব একটা বেশি নয়, এবং অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। তো দেখা যাক, তাকে আনার কিন্তু একটা চেষ্টা চলছে, এরকম শোনা যাচ্ছে। সবটাই এখন রিউমারের পর্যায়ে রয়েছে। যদি তাকে আনা হয়, ফাইনালি কোন বিদেশিকে বাদ দেওয়া হবে? দেখো, পেট্রাটোসকে তো হাতও লাগাবে না আই থিঙ্ক। বুমো, আমার মনে হয় অনেকে বলবে বুমোর সাথে হাওয়াসের একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে বুমোকেও বাদ দেওয়া হতে পারে। আমার মনে হয় না বুমোকে বাদ দেওয়া হবে। কামিংস, যতটা টাকা দিয়ে তাকে আনা হয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে যদি কামিংসকে ছেড়ে দেওয়া হয়, তাহলে খুব বড় লোকসান হয়ে যাবে মোহনবাগান ম্যানেজমেন্টের আর কি। সঞ্জীব গোয়েঙ্কার বড় সড়ো লোকসান হয়ে যাবে, কারণ এতগুলো টাকা দিয়ে একটা প্লেয়ারকে আনা, এত হাইপ ক্রিয়েট করে আনা, সেটা দেখাবেও খুব খারাপ যে হাফ মরশুমে একটা প্লেয়ারকে ছেড়ে দেওয়া হলো। সেরকম যদি হতো, মোহনবাগান যদি কম টাকায় কামিংসকে আনতো, আমি বলতাম আগে কামিংসকে ছাড়া হোক, কারণ কামিংসের পারফরমেন্স কিন্তু সাদিকুর থেকেও, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাদিকুর থেকেও কিন্তু খারাপ। সাদিকুর মধ্যে তবু একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে, একটা কিছু করার তবু চেষ্টাটা দেখা গেছে, বাট কামিংসের মধ্যে কিন্তু সেই চেষ্টাটা খুব একটা এখনো পর্যন্ত দেখা যায়নি। হয়তো ফিউচারে ভালো খেললেও খেলতে পারে, ভালো খেললে মোহনবাগানেরই লাভ। তো কামিংসকে আমার মনে হয় না ছাড়বে। তো সেক্ষেত্রে দুটো নাম পড়ে থাকছে। হ্যাঁ, হেক্টর ইউজতে রয়েছে, হেক্টর ইউজতেকে আমার মনে হয় না ছাড়বে বলে। তো দুটো নাম থাকছে, একটা হচ্ছে অবশ্যই আর্মান্দো সাদিকো, এবং দ্বিতীয় নামটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল। ব্র্যান্ডন হ্যামিল ভালো খেলছে, ইনকনসিস্টেন্ট, কিছুটা লিস্টন কোলাসোর মতো, বাট ব্র্যান্ডন হ্যামিল এবং সাদিকুর মধ্যে কিন্তু একজনকে ছাড়া হতে পারে, এবং সেটা কে হয় সেটাই এখন দেখার। তো জুনিয়র মোরেনো যদি আসে, এই দুজনের মধ্যে বা অন্য কাউকে বাদ দেওয়া হতে পারে, তবে চান্স রয়েছে এই দুজনের মধ্যেই হয়তো কাউকে ছাঁটাই করে কিন্তু তাকে আনা হবে যদি তিনি আসেন। এছাড়াও কিছু বিদেশির প্রোফাইল কিন্তু হাওয়াস মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছে, কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। দেখা যাক কে ফাইনাল হয়, আদৌ কেউ আসে কিনা। তো এই ছিল আজকের আপডেট। এছাড়া আর একটা তোমাদের আপডেট দিয়ে রাখি মোহনবাগান প্রসঙ্গে। চিংলেনসানা সিং
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে চিংলেনসানাকে কিন্তু মোহনবাগান অফার করেছে, এবং এটাও কিছুটা ওই নিখিল পূজারির মতোই কেস, যে চিংলেনসানাকে লোন ডিলে আনবে নাকি পার্মানেন্ট ডিলে আনবে সেটাই এখন দেখার। কিন্তু অনেক দূর পর্যন্ত কথাবার্তা এগিয়েছে চিংলেনসানা সিংয়ের সাথে মোহনবাগানের। চিংলেনসানার সাথে কিন্তু বেঙ্গালুরু এফসিও কথাবার্তা চালাচ্ছে, তবে মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে রয়েছে, কারণ এই মুহূর্তে মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডারের রিকোয়ারমেন্ট কিন্তু আকাশ ছোঁয়া বলা যায়। আনওয়ার আলী নেই, বাকি ডিফেন্ডারদের পারফরমেন্স তোমরা দেখতেই পাচ্ছ, বিদেশিদের পারফরমেন্স দেখতে পাচ্ছ খুব একটা ভালো না। তো আমার মনে হয় সানা সিং মোহনবাগানে আসতে চলেছে, এটা এখনো পর্যন্ত আমার কাছে যা আপডেট রয়েছে সেই অনুযায়ী তোমাদের বললাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো তোমাদের কিছু বক্তব্য থাকলে। যদি অন্য কোনো বিদেশির নাম তোমরা শুনতে পাও সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও, যে মোহনবাগানে আসতে পারে। ইস্ট বেঙ্গলের কোনো খবর যদি থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, কিছু জিজ্ঞাসার থাকলে কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিও।